নমস্কার, আমি প্রিয়াংশু। ভূতচক্র অডিও স্টোরিজের আরও একটি ভৌতিক গল্পে আপনাকে স্বাগত। আজ আপনারা শুনবেন মাদাইয়ের প্রেত। আজকের গল্পটি রচনা, নির্দেশনা এবং গল্প পাঠে আমি প্রিয়াংশু। অন্যান্য কয়েকটি চরিত্রে অমিতাভ, সন্দীপ, রিমঝিম এবং সুস্মিতা। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের গল্প, মাদাইয়ের প্রেত। মহাদেব বাবুর মূল বাসা কলকাতায়। তিনি খুবই সৎ এবং সাহসী একজন ব্যক্তি। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ কৃষি উন্নয়ন বিভাগের একজন অফিসার। যথারীতি তিনি কলকাতার অফিসে বসে কম্পিউটারে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর তার কলিগ তার পাশে বসেই রেডিও শুনছে। সারাদিনের এত কাজ আর ব্যস্ততা আর ভালো লাগছে না। তার উপরে কলকাতা শহরের এই পলিউশন, গাড়ি ঘোড়ার শব্দ আর সহ্য হচ্ছে না। জীবনটা যেন একেবারে একঘেয়ে হয়ে গেছে। অনেকদিন হয়ে গেল এই কলকাতাতেই আছি। আমার মনে আছে একবার কৃষ্ণনগরে পোস্টিং পেয়েছিলাম। সেখানকার সেই গ্রাম্য পরিবেশ আর সেই স্নিগ্ধ মাটির গন্ধ এখনো আমি ভুলতে পারিনি। যতদিন ছিলাম বেশ আনন্দেই ছিলাম। সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক, বাউলের গান, সেসবের কাছে কলকাতার এই রেডিও আর তাতে এই আধুনিক গান কিছুই না। শুধু কিছু সুবিধার অসুবিধার জন্য সেখানকার চাকরিটা ছেড়ে এই কলকাতা শহরে এসে উঠেছিলাম। কিন্তু না, আর সহ্য হচ্ছে না এই জোরালো আওয়াজ। এবারে যদি কোনো সুযোগ আসে তাহলে আর হাত ছাড়া করব না। এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ঠিক সেই সময় দরজায় ঠক ঠক আওয়াজের শব্দ। দরজা খুলে বেরিয়ে এলেন রহিম চাচা। তিনি বাংলাটা ঠিকমতো বলতে পারেন না। তিনি একজন পিয়ন, মহাদেব বাবুরই অফিসে থাকেন। बाबू, बहुत रात हो गया बाबू, घर में नहीं जाना है क्या? হ্যাঁ, যাচ্ছি। তুমি তালাটা মেরে দিও মনে করে। 22 জানুয়ারি সকালে মহাদেববাবু নিজের ফোন চেক করতে গিয়ে দেখেন তার ট্রান্সফার হওয়ার মেসেজটি তারই মোবাইলে পাঠান তার সিনিয়র। তিনি আনন্দের সঙ্গে লাফিয়ে উঠে আর দেরি না করে সোজা অফিসে চলে যান। অফিসে গিয়ে ট্রান্সফার লেটারটি হাতে পেয়ে তিনি নিতান্তই খুশি। কিন্তু সেই লেটারটিতে যে গ্রামের নাম লেখা ছিল নূপুরগঞ্জ, তিনি আগে কখনো এই গ্রামের নাম শোনেননি। যাক, ট্রান্সফার যখন হয়েইছে তাহলে তো যেতেই হবে। তিনি 24 জানুয়ারি বেরিয়ে পড়েন নূপুরগঞ্জের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ট্রেন দুপুর 12:30টায়। ট্রেনে উঠে তিনি দেখলেন সেই কম্পার্টমেন্টে তিনি ছাড়া আর 5 জন লোক আছেন। মহাদেববাবু ভাবলেন, আশ্চর্য, এই কম্পার্টমেন্টের আর লোক কোথায়? মাত্র 6 জন। আমার তাতে কি? আমার স্টপেজ আসলে আমি নেমে যাব। কে আসলো কে আসলো না সেটা দেখে আমার কোনো লাভ নেই। যাক, শেষমেশ এই কোলাহল থেকে তো ছুটি পেলাম। এখন কদিন মনোরম পরিবেশে কাটাই।
ভালো লাগলে সাহেবকে বলে ওখানেই চিরস্থায়ী হয়ে যাব। মাঝে মাঝে আসবো বউ ছেলেকে দেখতে। ওরা এখানেই থাকুক, ছেলের স্কুলটা তো আবার এখানেই। ঠিক সেই সময় একজন ভদ্রলোক তার পাশে এসে বসলেন। একেবারে গা ঘেঁষে বসার কারণে মহাদেববাবু রীতিমতো চেঁচিয়ে উঠে বললেন, আরে দাদা, একটু সরে বসুন না। পরক্ষণেই দেখলেন পাশের সিটে বসা লোকটি আর কেউ নন, মহাদেববাবুরই ছোটবেলার বন্ধু অনিমেষ চৌধুরী। স্কুল ছাড়ার পর দুজনে কলেজে ভর্তি হয়, কিন্তু কলেজ শেষ করার পর আর দুজনের দেখা হয়নি। যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। মহাদেববাবু তার পুরানো বন্ধুটিকে ফিরে পেয়ে তাকে রীতিমতো জড়িয়ে ধরে বললেন, আরে অনিমেষ, কোথায় ছিলি এতদিন? কলেজ শেষ করার পর তোকে কত খুঁজেছি, তোর বাড়িতেও কাউকে পাইনি। আর তোর ফোনটা, সেটাও বারবার সুইচ অফ বলছে। কি করছিস এখন তুই? মানে কোথায় কাজ করছিস? সেই সময় ট্রেনটা হুইসেল বাজিয়ে ধীরে ধীরে চলতে শুরু করে। অনিমেষ কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। মহাদেববাবু আবার বললেন, কি রে, উত্তর দিচ্ছিস না? কি হয়েছে তোর? অনিমেষ এবার শান্ত গলায় বলল, আমার কথা ছেড়ে দে, তুই এই কলকাতা ছেড়ে কোথায় যাচ্ছিস? মহাদেববাবু বুঝলেন অনিমেষ তার ব্যক্তিগত জীবনের কথা কাউকে জানাতে চায় না। কাজেই মহাদেববাবুও আর কিছু জিজ্ঞাসা না করে একটু সংকোচের সুরেই বললেন, এই অফিসের একটা কাজে যাচ্ছি। অনেকদিন তো কলকাতায় ছিলাম, তাই একটু হাওয়া বদলের জন্য এই অফিসটাই বদল করে ফেললাম। একটা গ্রামে পোস্টিং পেয়েছি জানিস। সেখানে নাকি কয়েক মাস যাবত ঠিক মতো চাষাবাদ হচ্ছে না, তাই আমাকে পাঠাচ্ছে এখান থেকে। কিন্তু গ্রামের নামটা কিরকম অদ্ভুত ধরনের, নুপুরগঞ্জ। প্রথমবার আমি এই গ্রামের নাম শুনলাম, বুঝলি। কারোর মুখে বা গল্পের বইতে তো এই গ্রামের নাম শুনিনি। তুই কি শুনেছিস? অনিমেষ আবার শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ শুনেছি, আমিও তো ওখানেই যাচ্ছি, আবার কাল ফিরবো। তুই তো এখন ওখানেই থাকবি, ভালো লাগবে, যা ঘুরে আয়, মনোরম পরিবেশ, ভালো লাগবে। কিন্তু তুই ওখানে যাচ্ছিস কেন? কাজ আছে। এই রকম গম্ভীর মুখে অনিমেষকে কোনো দিন দেখেননি মহাদেববাবু। ভাবলেন অনিমেষ হয়তো কোনো মানসিক সমস্যার মধ্যে ভুগছে। কথা ঘোরানোর জন্য বললেন, এই তোর মনে আছে কলেজ থেকে বেরিয়ে আমরা সিনেমা দেখতে যেতাম? কত মজা হতো, তাই না? আরও এইরূপ কথাবার্তা চলতে থাকে দুজনের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই মহাদেববাবু আর তার বন্ধু অনিমেষ তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু স্টেশনে লোকজনের এত ভিড় যে ট্রেন থেকে নেমে অনিমেষকে তিনি আর কোথাও দেখতে পেলেন না। এখানে আরও এক আশ্চর্য ব্যাপার ঘটল। অত লোক থাকতেও ওই ট্রেনে আর কেউ উঠল না। মনে হয় যারা ওই ট্রেনে ছিল সবারই গন্তব্যস্থল এই নুপুরগঞ্জ, অথবা ট্রেনটির ওটাই স্টপেজ। এরপর ট্রেন আর সামনের দিকে যাবে না। যাক, এইসব নিয়ে মাথা ব্যথা করার অভ্যাস মহাদেববাবুর কোনো কালেরই ছিল না। তিনি সবসময় নিজের কাজ নিয়েই থাকতে ভালোবাসতেন। তাই কারোর দিকে না তাকিয়ে তিনি স্টেশনের বাইরে এসে দাঁড়ালেন। সত্যি এই মনোরম পরিবেশে এসে বড়ই ভালো লাগছে। ঠান্ডা একটানা বাতাসে সারাদিনের ক্লান্তি মুছে যায়। আর চারিদিকে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক মনটাকে যেন এক
অন্য পৃথিবীতে নিয়ে যাচ্ছিল মহাদেব বাবুর। চমক ভাঙল একটি লোকের চাপা কণ্ঠস্বরে, বাবু, আরে ও বাবু। মহাদেববাবু চমকে উঠে দেখলেন তার সামনে ২৬ বছরের এক ছোকরা দাঁড়িয়ে, পরনে ময়লা ধুতি, হাফ হাতা গেঞ্জি, শরীরে একটু মাংস নেই বললেই চলে। চোখ দুটো ভিতরে ঢুকে গিয়েছে, দেখে মনে হয় হাড়ের উপরে কেউ যেন চামড়ার জামা কাপড় পরিয়ে রেখেছে। তার নাম মাদাই। মাদাই বলল, বাবু, এত কি ভাবতেছেন? যাইবেন না? মহাদেববাবু বিস্ময়ের সুরে বললেন, আমি কোথায় যাব? তুমি কে বলো তো? ভয় পাইলেন নাকি? ভয় পাইবেন না, আমি এখানকার অফিসের কর্মচারী। আসুন আমার সাথে, আসুন। গাছের পাতা ছড়ানো লাল মাটির রাস্তা ধরে মাদাই ও মহাদেববাবু চললেন। কিছু দূর যেতেই মহাদেববাবু লক্ষ্য করলেন একটা অফিস ঘর। অনেকদিন অযত্নে থাকায় ধুলো ময়লা জমে আছে জানালার কাছে। মাকড়সা ইঁদুরের তাণ্ডবে দিকে দিকে ঝুল, আর কাগজপত্রগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। মহাদেববাবু কিছু বলে ওঠার আগেই মাদাই বলল, আগে বহুত দিন কোনো অফিসার আসেননি এখানে, আর যারা আসে 1 সপ্তাহ থেকে চলে যান, তাই এরকম অবস্থা। আচ্ছা, তাই তুমিও আর পরিষ্কার টরিষ্কার করো না, তাই তো? তার আর কোনো দরকার পড়ে না বাবু, এমনিতেই এই গরমে যা শুরু হয়েছে। আচ্ছা, কোনো অফিসার কেন এখানে থাকতে চায় না জানো কি কিছু? তারা নাকি রাতের বেলায় ভূত দেখতে পান। গ্রামগঞ্জের ব্যাপার, ওরকম একটু আধটু হতেই পারে। আমি ওসব ভূত টুতে বিশ্বাস করি না, আমার কোনো সমস্যা হবে না। আর শোনো, আমি এখানে এখন বেশ কিছুদিন থাকবো, অবশ্যই যতদিন না আমার কাজ শেষ হয়। তুমি জায়গাটা আজকের মধ্যে পরিষ্কার করে রাখবে, আমি কাল থেকে অফিস জয়েন করব। আর সবাইকে বলে দেবে যাদের যা সমস্যা আছে সবাই যেন আমাকে এসে বলে। মনে থাকবে কোয়ার্টারটা কোন দিকে? সেটা এখান থেকে দূরে বাবু, চলুন দেখিয়া দিতাছি। অফিস থেকে কোয়ার্টারটি প্রায় 1 কিলোমিটার দূরে, হেঁটে যেতে হয়। মহাদেববাবু ভাবলেন, যাক, এইটুকু কষ্ট তো করতেই হবে। হাজার হোক মনের মতো একটা জায়গা তো পেয়েছি। সারাদিনের ক্লান্তিতে হাত মুখ ধুয়ে কিছু খেয়েই ঘুমিয়ে পড়েন মহাদেববাবু। আর ঘুমানোর পরেই একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি মাটি থেকে কয়েক হাত উঁচুতে শূন্যে ভাসছেন, আর তাকে ঘিরে রয়েছে অসংখ্য নরকঙ্কাল। সকলে মিলে মহাদেববাবুর শরীরটাকে নিয়ে টানা হেঁচড়া করছে, যেন এক্ষুনি তার হাত পাগুলো শরীর থেকে আলাদা করে ছিঁড়ে খাবে। যেন কোনো প্রেত পার্বণে সমস্ত ভূতেরা একসাথে উৎসব করছে। আর উৎসবে খাওয়া দাওয়া থাকবে না, তাই কখনো হয়? মহাদেববাবু যেন তাদের শিকার। তাদের হাড়ের সেই বিকট শব্দ যেন ঘুমের মধ্যেও মহাদেববাবুর কানে লাগছে। তিনি চমকে গিয়ে উঠে পড়েন। দেখেন, কঙ্কালের হাড় নয়, মাদাই তার জন্য চা নিয়ে এসেছে। আর
কাপ প্লেটের এই জোরালো আওয়াজে ঘুম ভেঙে উঠে পড়লেন মহাদেব বাবু। মাদাই হেসে বলল, বাবু একটু চা নিয়ে আইছি, খাইয়া ফেলেন তাড়াতাড়ি। একটু তো পরেই দুপুরের খাওয়ানোর সময় হইয়া যাবে। মহাদেব বাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আচ্ছা মাদাই, যেসব জমিতে চাষাবাদ ভালো হচ্ছে না, তুমি কি তাদের সাথে কথা বলেছিলে? না বাবু, আসলে কিছু জিগাইলেও ওরা বলতে চায় না। ওরা মনে করে এইসব ভূতের করত আছে। মাদাইয়ের এইরূপ শিহরণ জাগানো হাসিতে মহাদেববাবু একটু রেগে গিয়েই বললেন, ওহ, রাখো তো তোমার ভূত। বললাম না আমি ওসব ভূতচুতে বিশ্বাস করি না। যাই হোক, আমি একটু বেরোচ্ছি, দেখে আসি গ্রামের হালচাল। যাচ্ছেন? যান, কিন্তু দয়া করে রাতের বেলায় বেরোবেন না যেন। কেন? গ্রামে রাতের বেলায় বেরোনো কিন্তু নিষিদ্ধ আছে বাবু। ভুলে গেলেন? ভূত। ওহ, আবার সেই তোমার এক কথা। বললাম না। মহাদেববাবুর কথা থামিয়ে দিয়ে মাদাই বলল, আমার আপনাকে সাবধান করার কর্তব্য আমি করে দিলাম। শোনো বা না শোনো সেটা আপনার ব্যাপার। বেলা হইয়া যাচ্ছে, রান্নাটা বসাইয়া দি। কি খাবেন বাবু দুপুরে? তোমার যা ইচ্ছা তাই করো, আমি চললাম। এই বলে মহাদেববাবু বেরিয়ে গেলেন। দুপুরে ফিরে এলে মাদাই তাকে বলল, বেশি কিছু করিনি বাবু, মাংস আর ভাত। খাবার টেবিলে বসে মহাদেববাবু দেখলেন মাংসের পিস খাওয়া শেষ করে মহাদেববাবু অফিসের দিকে রওনা হলেন। 2-4 দিন নির্বিঘ্নেই কেটে গেল। একদিন গ্রামের কিছু চাষিরা মহাদেববাবুকে জানান তাদের জমির সব গাছ হঠাৎ করেই রাতারাতি শুকিয়ে গেছে। চাষিদের সাথে জমিতে গিয়ে মহাদেববাবু মাটিও পরীক্ষা করে দেখলেন মাটিও ঠিক আছে, আর সার প্রভৃতির পরিমাণও প্রায় ঠিক। হঠাৎই এই রকম হওয়াতে চাষিরা খুব ভয় পেয়েছে দেখে মহাদেববাবু বললেন, শুনুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে এরকম হয়ে থাকে ঠিকই, আবার সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। সেদিন অফিসের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। বৃষ্টি নেমেছে বেশ কিছুক্ষণ হলো। অনবরত মুষলধারে বৃষ্টি গোটা পরিবেশকে ঠান্ডা করে দিয়েছে। এবার একটু ঘুমও পাচ্ছে মহাদেববাবুর। তিনি মাদাইকে একটু চা দিয়ে যাওয়ার জন্য বলেন। মাদাই, ও মাদাই, কোথায় গেলে?
বলছি একটু চা দিয়ে যাও তো, বড্ড ঘুম পাচ্ছে। কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? মনে হয় সবাই বাড়ি চলে গেছে, আর রাতও তো অনেক হলো। সবাই কি আমার মতো পাগল যে এত রাত অবধি কাজ করবে? যাই, একটু নিজেই চা করে নিয়ে আসি। এই বলে মহাদেববাবু অফিসের কিচেনের দিকে চললেন। চায়ের জন্য সবে মাত্র জল বসিয়েছেন, হঠাৎ করেই জানালার পাশে তিনি নূপুরের আওয়াজ শুনতে পান। কিচেনের জানালার পাশ দিয়ে কেউ যেন নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে। মহাদেববাবু আওয়াজ দিলেন, কে কে ওখানে? মাদাই নাকি? দেখো, এসব ইয়ার্কি কিন্তু আমার একেবারে পছন্দ হয় না। আমি তোমার সিনিয়র, এটা ভুলে যেও না। আমি কিন্তু হেড অফিসে তোমার নামে কমপ্লেন করবো। মাদাই, মাদাই। জানালার ওপাশ থেকে একটি মেয়ের সুন্দর কোমল কণ্ঠস্বর ভেসে আসে। কেউ যেন মহাদেববাবুকে হাত ছানি দিয়ে ডাকছে, যেন সে প্রাণপণ চেষ্টা করছে মহাদেববাবুকে বাইরে বার করতে। বাবু আসুন, বাইরে আসুন, আমি এসেছি। আপনার সমস্ত ক্লান্তি মিটিয়ে দেব আমি। কে তুমি, আর কি চাও? কি চাই সেটা জানতে হলে বাইরে এসে আমাকে ছুঁয়ে দেখুন। আপনার তৃষ্ণা মেটাতে আমি হাজির হয়েছি বাবু, আসুন। হঠাৎ করে মহাদেববাবুর মাথার ভিতরটা কেমন যেন করে উঠল। তিনি দরজার দিকে এগোতে থাকলেন। মহাদেববাবু বুঝতে পারছেন তার কোনো বড় বিপদ হতে চলেছে। নিজের ওপর থেকে সব রকম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তিনি। দরজা খুলে দেখলেন একটি 24-25 বছরের মেয়ে অন্ধকারে একা দাঁড়িয়ে, হাত বাড়িয়ে মহাদেববাবুকে ডাকছে। সেই বৃষ্টির মধ্যেও নিরুপায় হয়ে মহাদেববাবু তারই দিকে এগোতে শুরু করেন। রাতের নির্জন রাস্তা দিয়ে মহাদেববাবু সেই রাত্রিকালীন বিভীষিকার ডাকে এগিয়ে চলেছে। কিছু দূর যেতেই এক নিমেষে সেই মেয়েটি হাওয়ার মধ্যে কোথায় যেন মিশে গেল। তাকে আর মহাদেববাবু খুঁজেই পেলেন। হুঁশ ফিরতে মহাদেববাবু অনুভব করলেন তিনি অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে। ঝিঁঝির ডাক আর দূর থেকে আসা শিয়ালের ডাকে মহাদেববাবুর সারা শরীর কেঁপে উঠল। আবার অফিসের দিকে ফেরবার জন্য মুখ ঘোরাতেই মহাদেববাবু চমকে উঠলেন। দেখেন, সামনে দাঁড়িয়ে আছে মাদাই। ওই অন্ধকারের মধ্যেও মাদাইয়ের শরীর থেকে যেন আলোর রোশনাই ছিটকে বেরিয়ে আসছে। তিনি মাদাইকে বললেন, এ কি মাদাই, তুমি এখানে এত বৃষ্টির মধ্যে আর এত রাতে তুমি এখানে কি করছো? মাদাই ঘড়ঘড়ে গলায় বলল, বাবু, আপনি কি দেখতে পাননি আমি কি করছিলাম? মহাদেববাবু ভালো করে লক্ষ্য করলেন মাদাইয়ের হাতে একটা 24-25 বছরের মেয়ের কাটা মুন্ডু।
মৃত্যুর পরেও যেন ঘৃণা আর রাগের মিলিত আগুন রাঙা চোখে মহাদেব বাবুর দিকে তাকিয়ে আছে। মহাদেব বাবু এবার ভয় পেয়েছেন। তিনি এবার প্রাণপণে ছুটতে শুরু করলেন। ছুটতে ছুটতে একবার পিছনে তাকিয়ে দেখলেন এবার শুধু মাদাই নয়, তার সাথে ছুটে আসছে আরো অসংখ্য নরকঙ্কালের দল। জোরে জোরে ছুটতে থাকেন মহাদেব বাবু। ছুটতে ছুটতে ক্লান্ত অবস্থায় তিনি একটি কুটিরের দরজায় এসে সজোরে আঘাত করতে থাকেন আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। আমাকে বাঁচান, বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিছুক্ষণ ধাক্কা দেবার পর ভেতর থেকে একটি বছর ৮০ বৃদ্ধা মহিলা এসে দরজা খুলে বললেন, কে বাবা, কে বাবা তুমি? এত রাতে আমার বাসায় এলে? মহাদেব বাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আগে আগে আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আমার পিছু নিয়েছে ওরা। কারা পিছু করছে? তোমার পিছনে তো কেউ নেই। আপনি বিশ্বাস করুন, ওরা আমাকে তাড়া করেছিল। হ্যাঁ, যাক বাবা, এখানে তোমার কোনো ভয় নেই। দেখি তো মনে হয় অনেকক্ষণ কিছু খাওনি। ইস, বড্ড ভিজে গিয়েছো দেখছি। এসো ঘরে, এসো বাবা, ঘরে এসো। বৃদ্ধা মহাদেব বাবুকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসালেন। দেখি তো মনে হচ্ছে অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। আমার অভাবের সংসার, মুড়ি বাতাসা ছাড়া আর কিছুই দিতে পারবো না। দাঁড়াও আনছি। তুমি ততক্ষণ এই গামছাটা দিয়ে মাথাটা ভালো করে মুছে নাও, কেমন? বৃদ্ধা পাশের ঘরে গেলে মহাদেববাবু গামছা দিয়ে মুখ মুছলেন। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ হয়। মহাদেববাবু ভিতর থেকে আওয়াজ দেন, কে? বাইরে কে? বাইরে দরজা খোলার শব্দ হলো। আর তারপর যা ঘটল সেটার জন্য মহাদেববাবু একদমই প্রস্তুত ছিলেন না। পাশের ঘর থেকে ফিস ফিস করে কথা শোনা যাচ্ছে। ভালো করে শোনার জন্য তিনি দরজায় কান পাতলেন। আমি ওকে ঘরের ভিতর রাখতে গেছি। যা করার তাড়াতাড়ি করতে হবে। সবকিছু মুছে ওঠার আগেই ও শরীরটাকে আমাদের খাদ্য বানিয়ে ফেল। অনেক দিন হয়ে গেল মানুষের মাংস খাইনি। হঠাৎ করেই দরজা খুলে গেল। দরজার ওপাশ থেকে বেরিয়ে এলো বৃদ্ধা, আর তার পিছনে পিছনে বৃদ্ধার ছেলে। মহাদেববাবু দেখলেন বৃদ্ধার ছেলে আর কেউ নয়, সেই মাদাই। তিনি দেখলেন বৃদ্ধা ও মাদাইয়ের শরীরটা ধীরে ধীরে নরকঙ্কালের রূপ ধারণ করছে, আর তিনি যেই বিছানায় শুয়েছিলেন সেই বিছানাটাও আস্তে আস্তে চিতায় পরিণত হতে লাগলো। এরপর মহাদেববাবু দেখলেন তার চারপাশে অজস্র কঙ্কাল তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারোর হাতে ধারালো তলোয়ার মহাদেববাবুর দিকে বাড়িয়ে রেখেছে, যেন সুযোগ পেলেই তারা মহাদেববাবুর শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। সব শেষে ভিড় ঠেলে বেরিয়ে এলো মাদাই। বাবু, আপনাকে বারণ করেছিলাম না রাতের বেলায় বেরোবেন না, আপনি শোনেননি?
এবার তো আপনাকে মরতেই হবে, মরতেই হবে। মাদাই কঙ্কালের থেকে তলোয়ারটা নিয়ে ঝড়ের গতিতে মহাদেব বাবুর দিকে ছুটে আসছে। ছুটে এসে মহাদেব বাবুর গলা থেকে মুন্ডু আলাদা করে দিল। শুয়ে আছেন মহাদেব বাবু, যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। আজ 26শে জানুয়ারি। সারা দিন নানা রকম কাজকর্মে তার দিন কেটে যায়। পরদিন অফিসে গিয়ে তিনি তার টেবিলে একটি চিঠি দেখতে পান। পোস্টিং চেঞ্জের লেটার। গ্রামের নাম সেই নূপুরগঞ্জ। এতক্ষণ আপনারা শুনছিলেন মাদাইয়ের প্রেত। আজকের গল্প পাঠে এবং মহাদেব বাবুর চরিত্রে আমি প্রিয়াংশু, অনিমেষের চরিত্রে অমিতাভ, মাদাইয়ের চরিত্রে সন্দীপ, নিশির চরিত্রে সুস্মিতা এবং মাদাইয়ের মায়ের চরিত্রে রিমঝিম। তাহলে কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, নিজের কাছের মানুষের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আরেকটি কথা, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে চান তাহলে এখনই চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি নিয়ে নিন। তাহলে আর চলি, দেখা হবে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।